প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব হেড নেক ক্যান্সার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন ক্যান্সার বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ রশিদুন নবী ১৯৬৫ সালের সেপ্টেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের ক্যান্সার বিভাগের রেডিয়েশন অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আপনি ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন কাজ করছেন এবং ক্যান্সার রোগীদের রেডিওথেরাপি বা বিভিন্ন রকমের চিকিৎসা এর সঙ্গে আপনি জড়িত। আপনি হেডনেক ক্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে যদি একটু বলে নেন যে হেডনেক ক্যান্সার মানে কি, শরীরের কোন অংশের ক্যান্সারকে বুঝিয়ে থাকেন? আমরা যেমন এখানে বলি হেড মানে মাথা, নেক মানে হচ্ছে ঘাড় বা গলা। তো ওভারঅল হেড নেক ক্যান্সার বলতে বোঝায় আমাদের মুখ গহ্বর থেকে শুরু করে জিহ্বা গালের মাড়ি, দাঁতের গোড়া, তারপর আমাদের যে স্বরযন্ত্র, সেখানে সব মিলিয়ে কিন্তু আসলে হেড নেক মানে ওভারঅল আমাদের মুখ থেকে শুরু করে চোয়াল সব আমাদের দাঁতের মাড়ি, তারপর আমাদের দাঁতের পিছনের অংশ, জিহ্বার পিছনের অংশ, স্বরযন্ত্র, উপরে হার্ট প্যালেট, তারপর আমাদের নাকের পিছনে ন্যাজোফ্যারিং, সব কিছু মিলিয়ে হচ্ছে হেড নেক ক্যান্সার। এই অঞ্চলে কমনলি কি ধরনের ক্যান্সার হয়? কমনলি আমাদের বাংলাদেশে আমরা যদি পুরুষদের দিকে তাকাই তাহলে আমরা দেখি লাং ক্যান্সার সবচেয়ে বেশি, যেটা ফুসফুসের ক্যান্সার বলি। এরপরেই কিন্তু আছে আমাদের হেড নেক ক্যান্সার। ওভারঅল জিহ্বা, দাঁতের মাড়ি, স্বরযন্ত্র, এইসব ক্যান্সার কিন্তু সেকেন্ড পজিশনে আছে। দ্বিতীয় পজিশনে আছে কিন্তু এই রিজিয়নের ক্যান্সার। একজন মানুষের সাধারণত ক্যান্সার হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ থাকে না আমরা জানি, কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর বা প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে। সেই বিষয়গুলি একটু জানতে চাইব, কোন বিষয়গুলি হেডনেক ক্যান্সারের ঝুঁকি বাড়ায়? আমাদের হেডনেক ক্যান্সারের মধ্যে তো অনেকগুলো জিনিস আছে। তার মধ্যে যদি স্বরযন্ত্রের ক্যান্সারটা বলি, তার জন্য কিন্তু আমাদের ধূমপানটা একটা প্রধান ভূমিকা পালন করে। এছাড়া আমাদের যে অভ্যাসগুলো আছে আমাদের সবারই, পান, জর্দা, তামাক, সাদা পাতা, গুল, এগুলো যে আমরা ব্যবহার করি এবং আমার জিহ্বার মধ্যে অনেকক্ষণ আমরা চাবাই রেখে দিই, সেখান থেকে কিন্তু আমার দাঁতের মাড়ি, তারপরে জিহ্বার পিছনের অংশ, তারপরে সব কিছু চিক যাকে আমরা বলি মাড়ি, এই ক্যান্সারগুলোর সঙ্গে কিন্তু ওগুলোর একদম ডিরেক্টলি একটা যোগাযোগ আছে। শ্বাসনালী এবং খাদ্যনালীর যে ক্যান্সারগুলি হয়? না, শ্বাসনালী খাদ্যনালীর সঙ্গে ওগুলোর যোগাযোগ কম। ওগুলোর ব্যাপারে স্মোকিংটা, ধূমপানটাই বেশি দায়ী। এবং আমাদের বিশেষ করে আমাদের খাদ্যনালীতে আমাদের ফুড হ্যাবিট, আমাদের খাওয়া দাওয়া খুব স্পাইসি ফুড, অথবা আমাদের যদি ভেজাল তেল খাই, ওসব দায়ী। কিন্তু ওভারঅল হেডনেকের সঙ্গে জড়িত কিন্তু ধূমপান এবং আমাদের এই যে করোসিভ জিনিসপত্র, তামাক, সাদা পাতা, সুপারি, সব এগুলো, পান, সব এগুলো জড়িত। একজন মানুষ দুর্ভাগ্যজনকভাবে যদি হেডনেক রিজিয়নের এই ক্যান্সারে আক্রান্ত হন, তাহলে তার কি ধরনের সমস্যা হতে পারে যাতে তার উচিত হবে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া? এখানে হেডনেক ক্যান্সারের একটা জিনিস কিন্তু খুব সুবিধা আছে, যেটা আমাদের খুব আর্লিতে আমরা ডায়াগনোসিস করতে পারি। যেমন প্রথমে এখানে জিহ্বা বা দাঁতের মাড়ি বা গাম, চিক, এসব জায়গা থেকে কিন্তু ক্যান্সারটা হয় একটা আলসার হিসেবে তখন দেখা যায়, একটা ঘা হবে, ঘাড় মতো। সেই ঘাটা কিন্তু অনেক দীর্ঘদিন থাকতে পারে, 1 মাস 2 মাস, ঘাটা শুকাচ্ছে না। তাতে কিন্তু যার এটা হয়েছে সে কিন্তু একটু হলেও একটু অ্যালার্টনেস থাকবে তার, যে কি ব্যাপার, এটা ঘাটা শুকাচ্ছে না কেন, মানে 2-3 সপ্তাহ বেশি স্থায়ী হচ্ছে, আমরা আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু কোনো ওষুধের রেসপন্স করছে না। আমি তার যদি ডায়াবেটিস থেকে, অনেক সময় ডায়াবেটিস জন্য আলসার হতে পারে, বা দেখা গেলো ডায়াবেটিসটা কন্ট্রোল, বাট কি এই আলসার কিন্তু ঘা শুকাচ্ছে না। এই জন্য আমরা একটা ক্যাম্পেইন করার সময় বলি যে সহজে সারছে না এমন কোনো ক্ষত, এবং এই আলসারটা যদি কোনো হিল না হয়, অটোমেটিক হিল হয়ে যাওয়ার কথা, তখনই কিন্তু চিকিৎসকের কাছে পরামর্শ করতে হবে যে আসলে জিনিসটা কি। অনেক ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য আমাদের ঘা হতে পারে, ভিটামিন কমে গেলেও ঘা হতে পারে, অটোইমিউন ডিজিজের জন্য ঘা হতে পারে, ডায়াবেটিসের জন্য হতে পারে। শুধু এগুলোকে এক্সক্লুড করতে হবে, এবং তার পার্সোনাল হিস্ট্রি, তার স্মোকিং হ্যাবিট আছে কিনা, পান, জর্দা, তামাক, সাদা পাতার হিস্ট্রি আছে কিনা, সেগুলো দেখতে হবে।
এটা গেল একদিকে। আর আরেকটা যেটা স্মোকিংয়ের জন্য হয়, যেটা হচ্ছে আমাদের স্বরযন্ত্র বলি, সেটা খুব স্বাভাবিক হয়। আমাদের কিন্তু সর্দি কাশি লাগলো বা ঠান্ডা লাগলো গলার স্বর বসে যায়, কিন্তু ওটা আস্তে আস্তে আমরা যদি অ্যান্টিবায়োটিক নিই বা অন্য ওষুধপত্রের মধ্যে ভালো হয়ে যেতে পারে। দেখা গেল যে একজন লোকের ভাঙা কণ্ঠস্বর, আমরা প্রথমে ক্যাম্পেইনে বলি কিন্তু একটা ভাঙা কণ্ঠস্বর, তো এই ভাঙা কণ্ঠস্বর যদি 15-20 দিনের বেশি স্থায়ী হয়, যে মানে তার কথাটা, তার কণ্ঠটা ভেঙে গিয়েছে, অ্যাজ ইউজুয়াল তার যে নর্মাল যে ভয়েস সেটা নাই, তখন কিন্তু আমরা এবং সেটা রিগেইন হচ্ছে না। হ্যাঁ, তো এটা আর ফেরত আসছে না, 15-20 দিন পার হয়ে গিয়েছে, তখন কিন্তু আমরা বলি তুমি অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। কিংবা গলার বা ঘাড়ের সাইডে বা কোথাও যদি ফুলে ওঠে নোডুল টাইপ। রাইট, এটা গেল একদিক। তারপর ওটা আপনি যেটা বললেন, হ্যাঁ ওটা আবার অ্যাডভান্স ডিজিজ, মানে এগুলো নিয়ে অনেকে আমরা এমনও দেখেছি 2-3 মাস 4 মাস এ ডাক্তার থেকে ও ডাক্তার, মানে তারপর দেখা গেল 3-4 মাস বসেই আছে, আচ্ছা হবে না, হবে চলে যাবে। তখন দেখা গেল এই রোগটার আস্তে আস্তে ওখান থেকে ঘাড়ে আমাদের যে নেক নোড আছে, যেটা স্প্রেড করে, ছড়িয়ে পড়ে। এবং আমরা এমন দেখেছি যে মূল ডিজিজটা অনেক ছোট, কিন্তু এখানে এত বড় বড় নোড নিয়ে এসছে, মানে যেসব নেক নোট দেখে মাঝে মাঝে চিন্তা, তো আমরা জিজ্ঞেস করি যে আপনি যে এটা 5-6 মাস ধরে এটা পারলেন, আপনার কাছে একটু কি খারাপ লাগলো না? এবং লাস্টে অনেক সময় আমরা এমনও দেখি সে নেক নোটটা মানে আউটবাস করে গিয়ে সমস্ত টিস্যু বের হয়ে এসেছে। তো এই জন্য এটা আসলে আমাদের দেশে সচেতনতার অভাবটা আসলে অনেক মেইনলি দায়ী, কারণ মানে আমরা এত বেশি অ্যাডভান্স রোগ দেখে অভ্যস্ত, যেগুলো আমরা যখন বিদেশে কাজ করেছি তখন কিন্তু এত অ্যাডভান্স রোগ দেখতাম না কখনো। আর্লি স্টেজেই তো এটা ইন্টারভেইন করে। আর্লি স্টেজে যখন ডিটারমাইন হয় তখন কিন্তু ওদের ক্যান্সারের কিউর রেটটা অনেক বেশি। কিউর সম্পর্কে যেহেতু বললেন, এর চিকিৎসা সম্পর্কে যদি একটু বলেন যে হেড নেক রিজিয়নের ক্যান্সার হলে এর চিকিৎসার মডালিটিস বা ধরনগুলি কি কি, পদ্ধতিগুলি কি কি? যদি আমরা ওরাল ক্যাভিটিতে যদি কোনো ক্যান্সার থাকে, যে জিহ্বা অথবা যেটা বললাম জিহ্বার আশেপাশের জায়গাগুলোতে, সেগুলোর প্রথম ট্রিটমেন্ট কিন্তু আসলে সার্জারি, শল্য চিকিৎসা, যেটা অপারেশন ছাড়া অন্য কোনো চিকিৎসায় কিন্তু খুব ভালো ফল আসে না। কিন্তু আবার কিছু কিছু জায়গা আছে যেগুলো অপারেশন করা যায় না, যেমন নাকের ভিতরে ন্যাজোফ্যারিংস, জিহ্বার পিছনে বেজ অফ দি টাং, যেটা জিহ্বার গোড়া বলি আমরা, এই জায়গাগুলো কিন্তু সার্জারিতে ইজি অ্যাক্সেস না। সেই জন্য ওই জায়গাতে আমাদের রেডিয়েশনের সঙ্গে কিমোথেরাপি একটা বড় রোল আছে। আবার ঠিক আমাদের স্বরযন্ত্র, যেটা আমার গলায়, এটা প্রথম 10-15 বছর আগেও বলতো এটা অপারেশন ইজ দ্য মেইন ট্রিটমেন্ট, কিন্তু এখন দেখা যাচ্ছে যে রেডিয়েশন আর এই অপারেশনের ইকুইভ্যালেন্ট সাকসেস রেট, কিন্তু সার্জারি করলে এত বেশি কমপ্লিকেশন হয় এই জায়গাটাতে। তো এই জন্য এখন রেডিয়েশন থেরাপির সঙ্গে কিমোথেরাপি একটা বড় ইম্পর্টেন্ট পার্ট। সুতরাং জায়গা বুঝে চিকিৎসা, কিন্তু ওভারঅল মুখ গহ্বরের ভিতরে যা কিছু আছে সেটা প্রথম চিকিৎসা কিন্তু আসলে সার্জারি। অপারেশন করা ছাড়া অন্য কোনো মডালিটি গেলে অত ভালো ফল পাওয়া যায় না। সার্জারির পরে অনেক সময় অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবে আপনারা রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে থাকেন। তো এই একটা রোগের শুধু সার্জারি যথেষ্ট, নাকি তার রেডিওথেরাপি বা কেমোথেরাপিও লাগবে? এটা কিসের উপর নির্ভর করে? ক্যান্সার এমন একটা রোগ যেটাকে আসলে আমরা একটা মডালিটিতে কন্ট্রোল করতে পারি না, এটা সম্ভব না, পৃথিবীতেও সম্ভব না। এই জন্য ক্যান্সারের চিকিৎসায় 3টা মেইন চিকিৎসা, সার্জারি, রেডিওথেরাপি, কিমোথেরাপি। এটা অনেক সময় 3টা কম্বাইন করার প্রয়োজন হয়, অনেক সময় জায়গা বুঝে শুধু সার্জারি করলেও হয়, অনেক সময় জায়গা বুঝে শুধু রেডিওথেরাপি, কিমোথেরাপি করলেও হয়। তবে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা চিকিৎসা এটা কন্ট্রোল করা সম্ভব না, এটা 2টা বা 3টা কম্বিনেশন চিকিৎসা হচ্ছে এটা সারা পৃথিবীতে সমাদৃত এবং সবখানে তাই লেখা আছে। এবং এই কম্বিনেশন চিকিৎসাতেই কিন্তু এটা আমাদের কন্ট্রোল করাটা অনেক সহজ, একটা চিকিৎসায় কন্ট্রোল করা সম্ভব না। যেমন একটা জিহ্বার, আজকে একটা পেশেন্ট দেখলাম, একটা জিহ্বার মানে পাশে ওর খুব ভালো সার্জারি হয়েছে, প্লাস গলাও ডিসেকশন হয়েছে, এটাও সার্জারি হয়েছে, কিন্তু তারপরে কিন্তু রোগীর কিন্তু রেডিয়েশন কিমোথেরাপি লাগছে। শুধু সার্জারিতে এটাকে কন্ট্রোল করাটা খুব দুষ্কর। এই জন্য এটা কি যে কোনো স্টেজে হলেই সার্জারির সঙ্গে রেডিওথেরাপি কেমোথেরাপি দেন? নট নেসেসারি। আমরা অনেক সময় স্টেজ 1-এ জায়গা বুঝি, স্টেজ 1-এ হয়তো অনেক সময় রেডিওথেরাপি কিন্তু নাও লাগতে পারে, কিন্তু ওভারঅল কিন্তু কম্বিনেশন থেরাপি ইজ বেটার। কম্বিনেশন থেরাপি ইজ বেটার। ইভেন কি আমাদের যে ক্যান্সার যখন ডায়াগনোসিস হয় তখন আমরা দেখি যে স্টেজিংটা কেমন, এটা ওয়েল ডিফারেন্সিয়েটেড নাকি ভালো, নাকি একটু বেশি ভালো, নাকি আরও খারাপ। কিন্তু দেখা গিয়েছে যে এখনকার জগতে বলে না, মানে
অনেক বই পুস্তকে অনেক কিছু লেখা আছে যে আচ্ছা ঠিক আছে খুব ছোট, হ্যাঁ কিছু লাগবে না, শুধু অপারেশন করলেও হয়ে যাবে। হ্যাঁ সেটা যেমন ঠিক, আবার দেখা যায় যে সেই লোকটাই হয়তো 6 মাস পরে আবার সেই একই জায়গার ক্যান্সার নিয়ে আসছে। তখন মাঝে মাঝে মনে হয় যে না, একটু ওভার ট্রিট করা একটু বেটার, মানে ওইভাবে বেটার যে আমাদের বাংলাদেশে তো আসলে কোনো দিকের কোনো ফাঁক ফোকর রাখা উচিত রাইট, না, আমাদের যাতে আবার এই বাংলাদেশে জটিল রোগটা রাইট, ফিরে আমাদের আসতে বাংলাদেশে পারে। তো আসলে আমরা একদম এখন টু দ্য পয়েন্ট সব কিছু করতে পারি না। হ্যাঁ যেমন আগেও আমাদের দেশে 5 বছর আগেও তো পেট সিটি স্ক্যান ছিল না, তখন আমরা এই ক্যান্সারটাকে আসলে ওখানেই আছে নাকি অন্য কোথাও বাসা বেঁধে সেটাও জানতে পারতাম না। এখন সেই সুযোগ আছে Right, দেখা, ফলে এইজন্যই- চিকিৎসকরা যেটি হ্যাঁ, ভালো মনে করবেন right, সেভাবে আগাবেন। এইজন্যই- স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হেড নেক ক্যান্সার সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ, আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে ব্যায়ামটা করবো এর নাম হচ্ছে লাঞ্জ ব্যাক উইথ লেগ লিফট। লাঞ্জের আগের মুভগুলো আপনারা দেখেছেন, সেখানে আমরা বলেছি এর উপকারিতাগুলো কি, কিন্তু আমরা এর সাথে আরেকটু লেভেল বাড়াচ্ছি যে যেন এর সাথে ব্যালেন্সের কোঅর্ডিনেশনটাও হয়। এমনিতেই লাঞ্জ খুব একজন ব্যালেন্সিং পোজ, কিন্তু এটা ঠিক নাভির নিচ থেকে একদম পা পর্যন্ত আপনার যতগুলো মাসল আছে, হিপ মানে গ্লুটস বা হ্যামস্ট্রিং বা কোয়াডস বা কাফস, সব কিছুর জন্য কিন্তু লাঞ্জ মুভমেন্টটা একদম খুব পারফেক্ট একটা ব্যায়াম। এর সাথে যদি আপনি চান যে তার সাথে আরও ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশনটা ইউজ করবেন, তখন যেটাতে হবে তাতে মাসেলের টোনিংটা, শেপিং এবং টোটাল পারফেকশন একটা শরীরের ভেতরে আসবে। তো আমরা 3টা লেভেলে দেখাবো। ফার্স্ট লেভেলে আমাদেরকে দেখাবে চৈতি। ওকে চৈতি, ওকে অ্যান্ড স্টার্ট অ্যান্ড 1 back and go again 2 back and go। দেখছি যে আমরা লাঞ্জে যাচ্ছে, যাওয়ার পরে তারপর আবার একটা লেগ লিফট করাতে তাতে যেটা হচ্ছে যে আমাদের ব্যালেন্সটা বেড়ে যাচ্ছে। ওকে আরেকবার দেখাও and back, গুড। তাহলে দর্শক দেখতে পেলেন যে যখন লাঞ্জে গেলেন এবং তারপর যখন একটা পায়ের উপর চলে আসছেন, তখন কিভাবে পুরো শরীরের ব্যালেন্সটা আপনাকে ধরে রাখতে হচ্ছে শুধু একটা পায়ের উপর। এটার ইন্টারমিডিয়েট লেভেলটা আমাদেরকে দেখাবে তাসরিন। ওকে তাসরিন, রেডি, ফাইন, ওকে অ্যান্ড 1 ওকে ব্যাক, নাইস। আরেকবার and back, nice. So this is more difficult. যখন আপনি শুধু পা তুলছেন তখন যেটা হচ্ছে যে ব্যালেন্স তো লাগছে, কিন্তু যখন আপনাকে স্ট্রেট ওয়েতে সেটা ধরে রাখতে হচ্ছে তখন দিস ইজ মোর ব্যালেন্সিং, তখন এটা আরও অনেক বেশি কষ্টকর। এখন এই কষ্টকরটাই যদি ইন্টারমিডিয়েট হয় তাহলে আমরা অ্যাডভান্সে কি দেখব? চলুন আমরা দেখি যে অ্যাডভান্সে আমাদেরকে হেল্প করবে শম্পা। ফাইন, এটা কিন্তু অনেকটুকু ডিফিকাল্ট মুভ। যখন স্ট্রেট করাটাই অনেক কঠিন, সেখানে উনি স্টে করছেন এবং তারপর আবার বেন্ড করছেন। সম্পাপা আরেকবার দেখাতে পারবেন? তাহলে দর্শকরা আরও ভালোভাবে বুঝবে যেটা কতটুকু টাফ। ইয়েস, অ্যান্ড বেন্ড অ্যান্ড স্ট্রেট অ্যান্ড গো। ভেরি গুড, ভেরি গুড, নাইস। আমরা তাহলে একবারেই 3টা মুভি দেখে নিই, তাহলে বুঝবেন যে লাস্টে এই মুভটা করতে গেলে আপনাকে কতটুকু এফোর্ট দিতে হবে এবং কিভাবে অল্প অল্প করে আপনারা আগাবেন। ওকে, মুখোমুখি, ইয়েস, পাশাপাশি, অ্যান্ড ওকে গো অ্যান্ড 1 back, good, and last one 2 and back. Thank you.
তাহলে এখানে প্রতিটা মুভি কিন্তু আজকে আমরা যেটা দেখছি প্রতিটা মুভি কিন্তু কষ্টকর। তো আগের লাঞ্চের প্র্যাকটিসগুলো না থাকলে পরে প্রথমে এটা থেকে শুরু করা উচিত হবে না। যেটা করবেন আগে বেসিকগুলো প্র্যাকটিস করবেন, তারপরে আস্তে আস্তে করে লেভেল বাড়িয়ে দেন এই মুভে আসবেন। আসতেই হবে তা না, কিন্তু যখন আপনি করবেন আস্তে আস্তে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হতে থাকবে এবং আপনি নিজে রেডি হয়ে যাবেন ইন্টারমিডিয়েট মুভগুলো করার জন্য। প্রিয় দর্শক, আমরা জানি কিডনি রোগীদের খাবার দাবারের বেলায় কিছু নিয়ম কানুন অবশ্যই মানতে হয়। কিছু খাবারে আছে ক্ষতিকর প্রভাব। তাই চলুন এ বিষয়ে শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। কিডনি রোগীরা কি খাবেন, কেন খাবেন? দর্শক, আজকাল অনেক বেশি ভেজাল খাবার, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং প্রেশার ছাড়াও আর বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের চারপাশে কিডনি রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তাই আমরা অবশ্যই ডায়েটিশিয়ান হিসেবে এই বিষয়টিকে অনেক গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি যে একজন কিডনি রোগী যখন সে বুঝে গেল যে তার কিডনিতে সমস্যা, তখন আসলে সে কিভাবে তার খাওয়াটিকে মেনটেন করবে। কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলার আগে আমি একটি কথাই বলবো যে এই ডায়েটটি একেবারেই স্বতন্ত্র, অর্থাৎ প্রত্যেকটা রোগী ভেদে কিন্তু ডায়েটটি নির্ভর করে ভিন্নতা। তবে হ্যাঁ, জেনারেল গাইডলাইন যদি আমাকে দিতে হয়, একটি কিডনি রোগীর প্রথমেই দেখতে হবে তার ক্রিয়েটিনিনের মাত্রা রক্তে কতটুকু আছে। এছাড়া আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা তাকে রিপোর্ট দেখিয়ে নিয়ে তার ডায়েটটিকে ঠিক করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলে থাকি যে প্রোটিন নিয়ন্ত্রণ হচ্ছে সবার আগে জরুরি, এবং এই একটি রোগীর ওজনের সাথে ভিত্তি করে আমরা সাধারণত প্রোটিনটিকে হিসাব করে থাকি। তবে সাধারণভাবে ডাল জাতীয় যে কোনো খাবার, বাদাম এবং বিচি, অর্থাৎ যেই বিচিগুলোকে আপনারা রান্না করতে পারেন, যেমন মটরশুঁটি, কাঁঠালের বিচি, সিমের বিচি, এই জাতীয় সেকেন্ড ক্লাস প্রোটিনকে কিডনি রোগীদের জন্য অ্যাভয়েড করা অবশ্যই একান্ত প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে লবণ, অর্থাৎ আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার খাবারে যেন কোনো বাড়তি লবণ বা টেবিল সল্ট না থাকে। এক্ষেত্রে অনেকেরই একটি ধারণা হচ্ছে লবণটিকে হয়তো তেলে বা ভেজে গ্রহণ করলে খুব একটি ক্ষতি হয় না, বাট এটা একান্তই ভুল। কেননা আপনাকে এক্সট্রা লবণ কোনোভাবেই, সেটি তেলে বা ভেজে অথবা যে কোনোভাবেই আপনাকে অ্যাভয়েড করতে হবে। তবে এক্ষেত্রে লবণের মাত্রা অবশ্যই আপনার রক্তের সোডিয়ামের উপর ডিপেন্ড করে নির্ধারণ করতে হবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কিডনি রোগীদের জন্য পানি। যখন দেখা যায় আপনি একজন চিকিৎসকের কাছে যাওয়ার আগে বুঝতে পারলেন যে আপনার কিডনিতে সমস্যা, অনেকেই পানি খাওয়ার মাত্রা বাড়িয়ে দেয়। তাদের ধারণা হয়তো বেশি পানি খেলে আমার কিডনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল। কেননা অসুস্থ কিডনিকে আপনি যত বেশি পানি খাবেন তত তার ফাংশন বেশি করতে হবে এবং সে আরও বেশি দুর্বল হয়ে পড়বে। তাই কিডনি রোগীদের উদ্দেশ্যে বলছি, সাধারণত এটি অবশ্য আমরা রিপোর্ট দেখে বিচার করে থাকি, বাট অ্যাট এ গ্লেন্স যদি জানতে চান যে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 লিটারের উপর কোনোভাবেই পানি বা অন্য কোনো তরল খাওয়া যাবে না। এক্ষেত্রে তরলটিকে আপনাকে অবশ্যই 1.5 থেকে 2 লিটারের মধ্যে রাখতে হবে, এবং যাদের কিডনি সমস্যা অনেক বেশি তাদের 1 লিটারের মধ্যে এটা থেকে সীমাবদ্ধ থাকতে হবে। এক্ষেত্রে বেশ কিছু রিপোর্টের উপর বেস করে আমরা সবজি ও ফলের ব্যাপারেও রেস্ট্রিকশন দিয়ে থাকি। সাধারণত আপেল, পেঁপে এবং নাশপাতি কিডনি রোগীদের জন্য অনেক সেফ ফ্রুটস, তবে এটিও খেতে হবে পরিমাণের মধ্যে। আর বেশ কিছু সবজি যেমন শসা, টমেটো, গাজর ছাড়াও ঢ্যাঁড়স ও ফুলকপি, এই জাতীয় সবজিগুলো যেগুলো আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে, সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। দর্শক, কিডনি রোগ হলে কোনোভাবেই ভয় পাবেন না। শুধুমাত্র সঠিকভাবে ব্যালেন্সড ওয়েতে খাবার মেনটেন করলে কিডনি রোগ নিয়ে অনেক দিন সুস্থ থাকা সম্ভব। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। কাপড় ধোয়ার সাবান আপনার পা ফাটা রোগের কারণ হতে পারে, তাই কাপড় ধোয়ার সময় খেয়াল রাখুন যাতে সাবান আপনার পায়ে না লাগে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়।
বাংলাদেশ।